প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায়, সৃজনশীল প্রশ্ন। হিশাম ও পারিসার মামা তাদের মসলিনের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে গেলেন। তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারতের স্থাপত্য ও নকশা দেখে মুগ্ধ হয়ে গেল। মামা তাদেরকে দ্বিতীয় দিন বিভিন্ন স্থান হতে প্রাপ্ত পুরাকীর্তিগুলো নিদর্শন দেখাতে নিয়ে যান এবং তারা অতীতের ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি কোথায় অবস্থিত? দ্বিতীয় প্রশ্ন, প্রত্নতত্ত্ব বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, তারা প্রথম দিন যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, দ্বিতীয় দিনের ভ্রমণ কিভাবে তাদের ঐতিহ্য সচেতন করবে, মতামত সহ ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি কোথায় অবস্থিত? বাংলাদেশের পুরাকীর্তি ও প্রত্ন নিদর্শনের মধ্যে একটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে অবস্থিত। রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো নানা নিদর্শন এবং আলোকচিত্র। দ্বিতীয় প্রশ্ন ছিল, প্রত্নতত্ত্ব বলতে কি বোঝায়? বাংলা প্রত্নতত্ত্ব শব্দটি প্রত্ন অর্থাৎ পুরাতন এবং তত্ত্ব অর্থ বিজ্ঞান। সমষ্টিগতভাবে অর্থ হল পুরাতন বিষয়ে জ্ঞান। প্রচলিত ধারণায় বস্তুগত নিদর্শনের ভিত্তিতে অতীত পুনর্নির্মাণ করার বিজ্ঞানকেই প্রত্নতত্ত্ব বলে চিহ্নিত করা হয়। সাধারণ অর্থে প্রত্নতত্ত্ব বলতে বোঝায় প্রাগৈতিহাসিক সমাজ ও মানুষের সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন, অর্থাৎ অতীত যুগের মানুষের ব্যবহার্য দ্রব্য সামগ্রীর ধ্বংসাবশেষে পরীক্ষার নিরীক্ষার মাধ্যমে সে যুগের মানুষের সমীক্ষা ও অধ্যয়নই হচ্ছে প্রত্নতত্ত্ব। তৃতীয় প্রশ্ন ছিল, তারা প্রথম যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো। তারা প্রথম যে স্থানটি পরিদর্শন করে সেটি সোনারগাঁ। প্রত্নতত্ত্ব নিদর্শনের কারণে এই শহরের ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। মসলিন শাড়ির উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসাবে এর খ্যাতি ছিল। 19 শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁয়ের পানামনগর এলাকাটি বেছে নেন। এরা পানামের মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ঘরবাড়ি নির্মাণ করেন। পানামনগরে এখনো এরকম 52টি ইমারত টিকে আছে। চওড়া পথের দুই পাশে ইমারতগুলো সুন্দরভাবে সাজানো। পথের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি ইমারত। এর মধ্যে কয়েকটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত। এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলো চারপাশে ঘিরে পরীক্ষা খনন করেছিল। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলো ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়, তবে এদের নির্মাণ কলায় মোগল স্থাপত্যেরও প্রভাব আছে। অনেক অট্টালিকা সাজানো হয়েছিল রঙিন মোজাইকে। পানামের আশেপাশে আরো কয়েকটি চমৎকার ইমারত এখনো টিকে আছে। এগুলো তৈরি করেছিলেন স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা। এগুলোর মধ্যে সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি ও হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য। সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়িতে এখনো স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘর। সর্বশেষ প্রশ্ন ছিল, দ্বিতীয় দিনের ভ্রমণ কিভাবে তাদের ঐতিহ্য সচেতন করবে, মতামত সহ ব্যাখ্যা করো। দ্বিতীয় দিনের ভ্রমণ, হিশাম ও পারিসার মামা তাদের জাদুঘরে নিয়ে গেলে তারা সেখানে সংরক্ষিত প্রত্ন সম্পদ দেখে তাদের ঐতিহ্য সচেতন করবে। বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া অনেক প্রত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এইসব প্রত্ন নিদর্শন দেখে দেশের পুরাতন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। ঢাকায় রয়েছে জাতীয় জাদুঘর। এছাড়া নানা প্রত্নস্থলের জাদুঘরও রয়েছে প্রচুর প্রত্ন সম্পদ। বাংলাদেশের জাতীয় জাদুঘরের গ্যালারিতে সারা দেশের প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনামলের বেশ কিছু প্রত্ন সম্পদ। অধিকাংশ সংগ্রহশালায় জমিদারদের পুরনো প্রাসাদে অবস্থিত।
সুতরাং বলা যায় এইসব জাদুঘর এবং সংগ্রহশালাগুলোতে হিসাম এবং পারিসার মামা তাদের নিয়ে গেলে সেখানে সংরক্ষিত প্রত্নসম্পদ দেখে তারা পুরানো স্থাপত্য, শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা, সেকালে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এই ছিল এই 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।